নমস্কার। ইডেন উদ্যান থেকে কমল ভট্টাচার্য অস্ট্রেলিয়া ও ভারতের দ্বিতীয় ম্যাচের ধারা বিবরণী দিচ্ছি। আমার সঙ্গে আছে অজয় বসু, আপনারা ওকে চেনেন, ক্রিকেটের ভারী পণ্ডিত, এবং পুষ্পেন সরকার, আনন্দবাজার। এই কথাটা আমার নয়, 1959-60 সালে তখন সদ্য বাংলায় ধারা বিবরণী দেওয়া শুরু হয়েছে। ফলে ক্রিকেট খেলা বাঙালির রান্নাঘরে ঢুকে গেছে। সে কি উদ্দীপনা! পাড়ায় পাড়ায় মাইক দিয়ে শোনা হচ্ছে বাংলা ধারা বিবরণী। আগে তো শোনা যেত না, ইংরেজিতে ধারা বিবরণী হতো ক্রিকেটের। আমরা কচি কাঁচারা অবাক হয়ে ইংরেজি শুনতাম, বুঝতাম না কিছু। আমরা তখনকার দিনে সবই বাংলা মিডিয়াম স্কুলে আমরা পড়তাম। অত ছোট বয়সে, তাই বলে ইংরেজি খারাপ শিখিনি, অত ছোট বয়সে ইংরেজি ওই রকম ধারা বিবরণীর ওই বিপুল গতি বোঝা সম্ভব ছিল না। ধারা বিবরণী দিতেন পিয়ারসন সুরিটা আর রিচি বেরি, এরকম কি একটা নাম, বেরি শেষটা মনে আসে। পিয়ারসন সুরিটার সেই ভারী লেজেন্ডারি গলায় দিস ইজ অল ইন রেডিও ক্যালকাটা, এই যে বলা, এই ক্যালকাটা, এই বলা শুনলেই একটা শ্রদ্ধা ভক্তি হতো ইংরেজি ভাষা এবং পিয়ারসন সুরিটার প্রতি। যাই হোক, তো কমল ভট্টাচার্য ভারতীয় ক্রিকেটের একজন বিশ্লেষক এবং ধারা বিবরণকার হিসেবে বিবরণ দিয়েছেন। এরিয়ানের প্রশিক্ষক ছিলেন। অজয় বসু, ইনি সম্ভবত অধ্যাপনা করতেন, এর বাংলা বাক্যবন্ধ শোনার মতো। আর পুষ্পেনবাবু ছিলেন আনন্দবাজারের সঙ্গে জড়িত ক্রীড়া সাংবাদিক। এরপরে আসেন বিশেষজ্ঞের মতামতে স্বনামধন্য শিক্ষক, ক্রিকেট শিক্ষক কার্তিক বসু, আর পরবর্তীকালে প্রেমাংশু চ্যাটার্জিও ধারা বিবরণী দেন। ইডেন থেকে এই ধারা বিবরণী ছড়িয়ে পড়ার পর চারিদিকে ক্রিকেট নিয়ে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি হয়। অস্ট্রেলিয়া, তাদের সঙ্গে ম্যাচ। ভারত এখনও অস্ট্রেলিয়ার এগেনস্টে ভারত জিততে পারেনি একটা খেলাতেও, দেশের মাটিতে। বিদেশের মাটিতেও সম্ভবত জেতেনি, আমি আপনাকে নির্দিষ্ট হয়ে বলছি না। সালে ভারতে সফরে আসা ওই অস্ট্রেলিয়ান টিমটির অধিনায়ক ছিলেন রিচি বেনোড। উচ্চারণ রিচি বেনো, বেনেউড বেনো, রিচি বেনো। দুর্ধর্ষ অধিনায়ক, যেমন অধিনায়কোচিত হাবভাব, তেমনি ব্যাটিং, তেমনি বোলিং, ফিল্ডিং তো ওদের চিরকালই ভালো। এর সঙ্গে ছিলেন নীল হার্ভে। নীল হার্ভে একজন সাংঘাতিক ব্যাটসম্যান, ক্রিজে নামলে ভুলে যেতেন যে প্যাভিলিয়নে যেতে হয়। নরম্যান অনিল। অনিলকে নিয়ে একটা মজার গল্প আছে, জানেন তো? বাংলায় ধারা বিবরণী হচ্ছে, দিদিমা, ঠাকুমা, পিসিমা, কাকিমা, মাসিমা সবাই শুনছেন। এক ঠাকুমা বলে বসলেন, অনিলের সেঞ্চুরি হওয়ার পর বলে বসলেন, যাক অনিল তাহলে একটা সেঞ্চুরি করলো, 100 রান। আমি কখন থেকে মা কালীকে বলছি, মা অনিল যেন ভালো খেলে, নাতিদের তোর মাথায় হাত, এই রানের পাহাড় ভারত ডিঙোবে কি করে? ঠাকুমা তুমি এই শত্রুতাটা করলে। ঠাকুমার দোষ নেই, সাংঘাতিক বোলার ছিল রে লিন্ডওয়াল। রে লিন্ডওয়ালের বল অসম্ভব। ইয়ান মেকিফ, ম্যাককায়, এরা সব নামগুলো আমার মনে নেই। এরা ছিলেন অস্ট্রেলিয়ান টিমের একেবারে লেজেন্ডারি ব্যাটসম্যান, বোলার। আর ভারতের দলে ছিলেন, অধিনায়ক ছিলেন GS রামচাঁদ। ঠোক ঠোক করে খেলে সেঞ্চুরি করতেন। ভালো ব্যাটসম্যান ছিলেন, মেরে খেলার পক্ষপাতী না। অলরাউন্ডার পলি উমরিগর। তখন ভারতীয় টিমে ফাস্ট বোলার তৈরি হতো না। পলি উমরিগর, ভিন্ন মানকর, এরা ফাস্ট বোলিং করতেন, মিডিয়াম পেসার। কিন্তু মানকর রিটায়ার করার পর থেকে পলি আর নতুন বোলার রামাকান্ত দেশাই। রামাকান্ত দেশাই সম্বন্ধে কমলবাবু বলতেন, ছোট্টখাট্ট মানুষটি এত শক্তি কি করে পান আমি বুঝতে পারি না। ওইভাবে লাফিয়ে উঠে একটা বল করা, বাম্প করিয়েছেন। কমলবাবুর এই কথাগুলো এখনো কানে ভাসে। ওপেনিং ব্যাটে ছিলেন পঙ্কজ রায়। নিউজিল্যান্ড এগেনস্টে পঙ্কজ রায় বিনু মাঙ্করে 413, নো লস,
পঙ্কজবাবু খুব সম্ভবত 175 করেছিলেন। একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে। নরি কন্ট্রাক্টর আরেকজন ওপেনিংয়ের সাইডে থাকতেন অপোজিট দিকে, জেসু প্যাটেল। এই মানুষটি একটি টেস্টে একদম রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়েছিল, 9খানা উইকেট নিয়েছিল, আর তারপরে খেলাধুলো করেছে কিনা আমি জানি না, নাম পাইনি কোথাও। আর ছিল রামকান্ত দেশাই। আম্পায়ার ছিলেন শম্ভু পান। শম্ভু পানের সম্বন্ধে একটু ছোট্ট করে বদনাম ছিল, একটু ভারতীয় টেনে একটু আম্পায়ারিং করে। শম্ভু পান অবশ্য স্বীকার করতেন না, বলতেন আরে না না, তোদের একটা ভুল দিয়েছি, ওদের একটা ভুল দিয়ে দিয়েছি, দিয়ে মিটমাট হয়ে গেছে। তা এই যে টেস্ট খেলা হতো এখানে, বাংলায় যে রিলে করা হতো, সেই বাংলায় রিলে অজয়বাবু অসম্ভব সুন্দর। যখন কোনো খেলায় ভারত জিতছে, মাঠে পটকা ফাটছে, জিততে যাচ্ছে, উনি সেই সিরাজউদ্দৌলা বা ডিএল রায় থেকে কোট করে বলতেন, ওই ওই আবার সেই কামান গর্জন। পুষ্পনবাবু সাধারণভাবে এর করতেন, কিন্তু বল টু বল একেবারে আলোচনা করতেন। আর কমলবাবু ছিলেন একদম সত্যিকারেরই এক্সপার্টের দৃষ্টি। উনি বলতেন ইন সুইং, হঠাৎ উত্তেজিত হয়ে উঠতেন। উনি আসছেন বল করতে, গুড লেংথ বল, এরকম চেঁচিয়ে উঠতেন, ইন সুইং করেছি। এই যে বলার ভঙ্গিটা, এই বলার ভঙ্গিও অসম্ভব আকর্ষণীয় ছিল। একজন খেলাতে আউট হয়ে গেলে বা কোনো ভালো বল 6 মারলে সঙ্গে সঙ্গে কার্তিক বসু এক্সপার্ট ওপিনিয়ন দিতেন। সব মিলিয়ে বাংলায় শুনতে আমাদের একবার মনে হতো যেন আমরা ইডেন গার্ডেনে বসে আছি। বাংলা শুনতে আমাদের এতটুকু খারাপ লাগতো না। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই সিরিজের একটা আকর্ষণীয় দিক, গ্রিন পার্কে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হলো, অস্ট্রেলিয়া ভার্সেস ভারত। ভারত জিতল 119 রানে, আর অস্ট্রেলিয়া 105 রানে অল ডাউন। বল করেছিল জেসু প্যাটেল। এই জেসু প্যাটেল যে বল করেছিল, ইনি সেরকম সাংঘাতিক পরবর্তীকালে আর বোলার হিসেবে কোনো নাম তৈরি করতে পারেননি নিজের। তো এই একটা ম্যাচ ভারতকে জিতিয়ে দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করে গেছে। কমলবাবুর যখন রিলে করতেন তখন ওই পঙ্কজবাবুর সামনে বলটা পড়েছে, শর্ট পিচ বল, উনি একটু এগিয়ে গিয়ে কেন মারলেন না? উনি মারতে পারতেন, কিন্তু কেন মারলেন না? আমি অজয়, তুই বুঝতে পেরেছ কেন মারলেন না? অজয়বাবু বলতেন, না কমলদা, আমি ঠিক ওরমভাবে বুঝতে পারিনি। উনি হয়তো ভেবেছিলেন, তারপর হয়তো একটু খাটো লেংথ হয়ে গেছে, ক্যাচ উঠে যাওয়ার সম্ভাবনা, সেই জন্যে মারলেন না। এই ছিল সেদিনকার অসম্ভব নাটকীয় বাংলা ধারাবিবরণী। আর গ্রিন পার্কে ভারতের এই জয়লাভকে সমর্থন জানিয়ে পরের দিন আমাদের পাড়ার পার্ক ইনস্টিটিউশন, আমাদের স্কুল, সেই আমাদের পার্ক ইনস্টিটিউশন ছুটি দিয়ে দিয়েছিল। আমরা পরের দিন গিয়ে জানলাম যে আজকে ফার্স্ট পিরিয়ড হয়ে ছুটি হয়ে যাবে আমাদের, কেননা ভারত জিতেছে। আর এই নিয়ে আনন্দবাজারে খুব সম্ভবত চণ্ডী লাহিড়ী একটি কার্টুন এঁকেছিলেন, তাতে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, তার ল্যাজে ভারতীয় হাতি ব্যাট দিয়ে ঠুকে দিয়ে বলছে, ল্যাজটা ফুলে ফুলে উঠেছে, শুধু মনে রেখো।